আগে হাঁটতে শিখুন, আগে হাঁটতে শিখুন। একটু ফুটবল নিয়ে একটু গঠনমূলক একটু আলোচনা করব, ইস্টবেঙ্গল সংক্রান্তই। কিন্তু তার আগে একটা বিষয় নিয়ে আলোচনা করব, যেটা ইস্টবেঙ্গলের পড়শি এক ক্লাব নিয়ে ভীষণই একটা মানে খারাপ বিষয় নিয়ে, যেটা দেখলাম আজকে তাদের তরফ থেকে। সেটা নিয়ে প্রথমে একটু ছোট্ট আলোচনা করি। আমরা দেখলাম আজকে দিনের শুরুর দিকে ইংল্যান্ড থেকে আমাদের যে পড়শি বাগান আছে তার খুবই এক কি বলবো, এক ইকোসিস্টেমের এক সাংবাদিক, তিনি একটা বার্তা দিলেন, গালভরা এক বার্তা দিলেন। যে বার্তার সারমর্ম হলো যে পাঞ্জাবের যেই সাইড ব্যাকটা আছে অভিষেক সিং, তাকে নাকি প্রস্তাব দিয়েছিল মোহনবাগান সুপার জায়ান্ট, এবং সে নাকি এক প্রকার না করেছে, মানে নো, নো ইজ নো, উনি না করেছে। তো তারপর থেকে দেখছি, এবং সে তার একটা গালভরা একটা ব্যাখ্যাও দিয়েছে, তো তারপর থেকে দেখছি সোশ্যাল মিডিয়াতে সেই ক্লাবের সাথে জড়িত অনেক ব্যক্তি, সে সমর্থক হোক বা যাদের হাত থেকে ক্লাবটা হস্তান্তর হয়েছে, তাদের অনেক শীর্ষ কর্তাই দেখছি খুব কটু কথাবার্তা বলছেন সোশ্যাল মিডিয়াতে বা মিডিয়ার সামনে। আর ফ্যানরা তো যাচ্ছে তাই কথাবার্তা বলছে। তো আমরা একটুখানি মনে করার চেষ্টা করি ঠিক কী যুক্তিটা দিয়েছিলেন সেই গালভরা সাংবাদিক বোরে বাবু। তো উনি বললেন যে যেই জাতীয় দলের কোচ মানলো, যিনি হয়তো জাতীয় দলের কোচ থাকবেন না, তিনি নাকি অভিষেককে বলেছে যে তুমি যদি সুপার জায়ান্টে যাও, তুমি হয়তো বেঞ্চে বসে থাকবে, প্রথম স্টার্টিং ইলেভেনে হয়তো শুভাশিস থাকবে। সে নাকি সেটা শুনেই না করে দিয়েছে সুপার জায়ান্টের প্রস্তাব, এক প্রকার নাকি না করেছে, মানে এদের বক্তব্য শুনে সেরকমই মনে হচ্ছে। আচ্ছা, প্রথমত আমরা যতদূর জানি, বা এই যে যিনি গালভরা সাংবাদিক বললেন, তিনি নিজেই বলেছেন যে মানলো জাতীয় দলের দায়িত্বে আর থাকবেন না। সেক্ষেত্রে মানলোর যে নির্দেশ বা উপদেশ, যেটা এক প্রকার নির্দেশ, আপনার বস যখন কোনো উপদেশ দেন সেটা এক প্রকার নির্দেশ, সেই নির্দেশ শোনার তো কোনো বাধ্যবাধকতা নেই অভিষেক সিংয়ের, আছে কি? নেই। সবার একটা বিচার বুদ্ধি আছে মানুষের। মাঝে বহুদিন এই সুপার জায়ান্টের অর্থের পাল্লায় পড়ে অনেকেই সে বিচার বুদ্ধির অনেক ব্যক্তিরই লোপ পেয়েছিল। কিন্তু আগে আমরা দেখতাম এরকম হতো ফুটবলারদের ক্ষেত্রে, যে একই টিমে একই পজিশনে দুজন এস্টাবলিশড প্লেয়ার খেলতে চাইতো না। প্রচুর দেখেছি, এটা নতুন কিছু নয়। সুপার জায়ান্ট যবে থেকে প্রচুর টাকার একটা থলি নিয়ে এসছে, অনেকেই ফুটবলটা ভুলে গিয়ে এটা ঠিক করেছিল বেঞ্চে বসে থাকবো, তবু এক টিমেই যাব সবাই মিলে। এখন যদি কেউ অন্যরকম ভাবে, যেটা অন্যরকম ঠিক নয়, মানে আপনারা গত 5-6 বছরের ইতিহাস দেখে সমাজটাকে ভাববেন না, তার আগেও তো একটা সমাজ ছিল। তো অভিষেক সিং যদি সিদ্ধান্ত নিয়েই থাকে যে সে সুপার জায়ান্টের প্রস্তাবে না করবে, তার মানে তো এটা নয় যে আপনি দুনিয়া শুধু সকলকে গালাগাল দেবেন, অভিষেক সিংকে গালাগাল দেবেন। আমি দেখছি সেটা সুপার জায়ান্টের লোকজন অকথ্য ভাষায় গালিগালাজ করছে অভিষেক সিংকে। জানি না অভিষেক সিং আদৌ পাঞ্জাব ছাড়বে নাকি গোয়াতে যাবে নাকি ইস্টবেঙ্গল আসবে, জানি না। আমার প্রশ্ন হচ্ছে, কেউ আপনাকে না করতেই পারে। এ তো সেই বড় লোকের বখাটে ছেলের মতন অবস্থা, যে একটা মেয়েকে প্রেম প্রস্তাব করেছে, কিন্তু মেয়েটা না করেছে যে কোনো কারণেই। সবার সাথে সবার প্রেম করতে হবে কোনো মানে নেই, সে নাটা সে নিতে পারছে না। মানে এমন হয়ে গেছে যে আমি টাকা দিলেই তুলতে পারবো। সে তো আগেকার দিনে সিনেমাতে দেখতাম, জমিদার যাকে চায় তাকে পায়। এটা মানে খুব একটা কুৎসিত একটা ব্যাপার। এটা থেকে লোকজন বিরত থাকলেই মনে হয় ভালো সমাজের পক্ষে। এবার আর একটু গঠনমূলক আলোচনায় আসি। তো আজকে দেখলাম একটা ইন্টারভিউতে যে মুসা, সে একসময় সাইড ব্যাক খেলতো ইস্টবেঙ্গলে, সে এখন অনূর্ধ্ব 23-এর কোচ। সে একটা ইউটিউব ইন্টারভিউতে বলছে সে নাকি বহুদিন পর্যন্ত, যখন ইউথের দায়িত্বে ছিল বেঙ্গালুরুতে,
তার নাকি একটা বদ্ধমূল ধারণা ছিল যে টিম গেমের ওপর বেশি ফোকাস করতে হবে ইন্ডিভিজুয়াল ডেভেলপমেন্টের থেকেও। এখন সে বুঝেছে না, মানে ইন্ডিভিজুয়াল প্লেয়ারের ডেভেলপমেন্টে মনোযোগ দেওয়া দরকার। তো এটা তো খুব বেসিক একটা ফিলোসফি। আমি এই জন্যই বলে আসছি যে ভারতীয় ইস্টবেঙ্গলকে যদি উন্নতি করতে হয় বা বাংলাকে উন্নতি করতে হয়, এই এই দেশি কোচদের দিয়ে হবে না। কেন, এদের হয় দর্শন গণ্ডগোল, না টেকনিক্যাল ক্ষমতায় গণ্ডগোল। এখন ধরুন এই মুসার ক্ষেত্রেই ধরুন, এ এতদিনে উপলব্ধি করেছে যে তার গোড়াতেই গণ্ডগোল, তার দর্শনেই গণ্ডগোল। এবার সেই ইন্ডিভিজুয়াল যে ডেভেলপ করবে সেই স্কিলটাই তো তার নেই, কেন সে তো কখনো এটা ভাবেইনি। দামড়া বয়সে ধীরে বয়সে এসে তার উপলব্ধি হয়েছে যে না, ইন্ডিভিজুয়াল ডেভেলপমেন্টটা দরকার। এই অবধি উপলব্ধি হয়েছে যে দরকার। এবার সেটা কি করে করবে, সেটা তো প্রশ্ন। তো যার এত দেরিতে এই বোধোদয় হয় তার মধ্যে যে দক্ষতাটা থাকবে না সেটাই কিন্তু স্বাভাবিক। আচ্ছা, আরেকটা বিষয়ে আসা যাক। ওই নাগপাশ বলে যে সাংবাদিক আছে, সে গতকাল বা জানি না, গতকালই বোধহয় আমাকে একজন শেয়ার করলো, সে খুব বলছে, এখন চিল্লামিল্লি করছে আইএসএলের প্রত্যেকটা ক্লাবের উচিত স্থানীয় প্লেয়ার তোলা। তো আমার একজন বলে, দাদা দেখো, আমরা যখন বলেছিলাম ইস্টবেঙ্গলের উচিত স্থানীয় প্লেয়ার তোলা, তখন লোকে আমাদের প্রাদেশিক বলেছিল। হ্যাঁ, কী বলবো। তো মোদ্দা কথাটা হলো, আইএসএলের যে কটা ক্লাব আছে 13টা বা 14টা, প্রত্যেকটা ক্লাব কিন্তু ইউতে ফোকাস করলেও আপনার সমস্যার সমাধান হবে না। কেননা আপনার চাই ভলিউম, চাই বেসিতে হিউজ ভলিউম চাই পিরামিড স্ট্রাকচারে। তো সেক্ষেত্রে আমি যেটা হয়তো ব্যক্তিগত স্তরে অনেককে বলেছি, যেটা অবশ্যই করা উচিত ইস্টবেঙ্গলের, পশ্চিমবঙ্গ সরকারের সাহায্যে পশ্চিমবঙ্গে যে 22টা ডিস্ট্রিক্ট আছে, বোধহয় 22টা, আমি ভুল হলে কিছু ক্ষমা করে দেবেন, যে 22টা ডিস্ট্রিক্ট আছে, গড়ে মোটামুটি 5টা করে ধরলাম, মোটামুটি 100টা কোচিং ক্যাম্পে, যে এক্সিস্টিং কোচিং ক্যাম্প আছে, নতুন দরকার নেই, যেসব গোটা বাংলা জুড়ে 22টা ডিস্ট্রিক্টে থেকে অন্তত 100টা কোচিং ক্যাম্পে কিন্তু ইস্টবেঙ্গলের যে ইকোসিস্টেমে নিয়ে আসতে হবে। সেখানে একটা ইউনিফর্ম সিলেবাস, অ্যাসেসমেন্ট, এগুলো রোল আউট করতে হবে। ইউনিফর্ম কোচিং, কোচেস ডেভেলপমেন্ট, মানে যারা কোচিংটা দেবে তাদেরকে তো জানতে হবে, শুধু তো সার্টিফিকেট দিয়ে হবে না। এই যে দেখছেন না, কত শিক্ষিত কোচ, আন্ডার 23 কোচ হয়ে গেছে ভারতে, তার বেসিক দর্শনই গণ্ডগোল। তো এই হাতির দাঁতের মতন দেখানোর দাঁত, দেখানোর সার্টিফিকেট একটা এফসির, আর কাজ করার দাঁত বা সার্টিফিকেট বা দক্ষতাটা আলাদা। তো সেই জন্য 100টা একাডেমির জন্য 100টা কোচ লাগবে ন্যূনতম। হেড কোচ তো লাগবে একটা করে প্রত্যেকটা একাডেমি। আমি কোচিং সেন্টারকে একাডেমি বলছি, রেসিডেন্সিয়াল দরকার নেই। রেসিডেন্সিয়াল অল্প পরিমাণে ক্ষেত্র বিশেষে রাখা যেতেই পারে, খুব বেসিক লেভেলে। কিন্তু মূলত আপনার কিন্তু ওই দুয়ারে সরকার টাইপ, দুয়ারে কোচিং ক্যাম্প লাগবে। ওই দুয়ারে সরকারটা নিয়ে বিভিন্ন লোক বিভিন্ন তার রাজনৈতিক মতাদর্শ অনুযায়ী বিভিন্ন লোকের বিভিন্ন মতামত, কিন্তু আমি যখনই দেশে গেছি মানুষের সাথে কথা বলে মনে হয়েছে ব্যাপারটা খুব কার্যকরী এবং উপকারী। তো এরকম দুয়ারে আপনার কোচিং ক্যাম্পের কনসেপ্ট কিন্তু লাগবে, 100টা কোচিং ক্যাম্প লাগবে। এবং আপনি যদি একটা হিসেব করেন, 100টা থেকে যদি প্রত্যেক বছর 20টা করে ব্যাচ থাকে প্রত্যেকটা এজ গ্রুপে, তো 100 মাল্টিপ্লাইড বাই 20 কতগুলো হয়ে যায়? 2000 হয়ে যায়। 20 মাল্টিপ্লাইড বাই 100, 2000টা ছেলে। তো 2000টা ছেলেকে নিয়ে যদি আপনি একটা চালাতে পারেন একটা কোয়ালিটি এডুকেশন সিস্টেম, অনায়াসে প্রচুর ভালো এশিয়ান মানের ছেলে বেরোবে, আস্তে আস্তে বেরোবে। তো এতটুকুই বলার ছিল। প্রথমে শুরু করলাম একটা বাজে ব্যাপার দিয়ে। জীবনে একটু নাটা শুনতে শিখুন। যদি কোনোদিন হারতেই না শেখেন তো জীবনে জিতবেন কী করে? তো এই যে সুপার জায়েন্ট কখনো বোধহয় নাটা শোনেনি, তো এতটা কুৎসিত তাদের এই মুহূর্তে আচরণ। সকলে ভালো থাকবেন।